দর্শক, ইরানে যে নতুন করে রেজিম চেঞ্জের পরিকল্পনা করছিল বিশ্ব মোড়ল আমেরিকা এবং তার অন্যতম মিত্র ইসরায়েল, তাদের স্বপ্ন অনেকটা ফিকে হয়ে আসছে। ফিকে হচ্ছে কেন বললাম? মাঝখান দিয়ে মনে হয়েছিল যে ইরানের যে কোনো সময় খামেনি সরকারের পতন হচ্ছে, কারণ হাজারো মানুষ রাস্তায় নেমেছে, সরকারি ভবন, কার্যালয়, ব্যবসা বাণিজ্য সবকিছুতে তারা হামলা করেছে। ইরানে এর আগেও বিক্ষোভ হয়েছে, কিন্তু এরকম সহিংস বিক্ষোভ আমরা খুব কম দেখেছি। ইতিমধ্যে 5 শতাধিকের মানে 5 শতাধিক অর্থাৎ 500-র উপরে মানুষ নিহতের খবর পাওয়া গেছে। আবার নিরাপত্তা বাহিনী, যারা পুলিশ আমরা যাদেরকে বলি, 100-র অধিক নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছে, এই তথ্য আসে। এবং প্রচুর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে, এই খবরগুলো বলা হয়েছে। এবং গতকালকে আমরা বলেছিলাম যে ইরান একটা বড় রকম ধ্বংসের হাত থেকে বেঁচে যায় তুরস্কের সহযোগিতা, কারণ তুরস্কের গোয়েন্দা বাহিনী MIT মিলিক ইস্তেকবারাত তেশকিলাতি, তারা একটা বড় দখলদার দেশটির, ওই যে ইসরায়েলের, বুঝছেন তো কোন দেশের কথা বলছি, তাদের একটি ষড়যন্ত্র, একটা বড় সশস্ত্র গ্রুপ ইরানে প্রবেশের চেষ্টা করে, ইরাক দিয়ে তাদেরকে আটকে দেয়। তারপরের বিষয়, ইরানে সরকার পক্ষের একটি শক্তি মাঠে নামে, কিন্তু আজকে দিনে দেখা গেছে ইরানের বিশাল আকারে সরকারের পক্ষে বা খামেনির পক্ষে মানুষ রাস্তায় নেমেছে। 1 লক্ষ, কেউ বলছে 10 লক্ষ, কেউ বলছে 8 লক্ষ, কেউ বলছে প্রায় 4 থেকে 6 লক্ষ। কারণ ইরানের ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেক রকম আপডেট পাওয়া যায় না। তারপরেও আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো এখন আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি, কারণ ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মূল ফোকাসে আছে। এখানে আপনাদেরকে আমি কালকে লাইভ যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। আজকে একটু স্মরণ করিয়ে দিতে হবে যে এই রেজিম চেঞ্জ বা এই লড়াইটা কেন। দখলদার দেশটি নেতানিয়াহুর দেশটি যখন ইরানের সাথে 12 দিনের যুদ্ধ করে পরাজিত হয়েছে, তখন থেকে তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে যুদ্ধ করে লাভ হবে না। তাহলে তাদের ভেতরে একটা নতুন আদলে, অর্থাৎ পাকিস্তানের আদলে কিভাবে সরকার পতন ঘটানো যায়, কিভাবে 1/11-এর মতো সরকার পতন ঘটানো যায়। যেমন শেখ হাসিনা লগি বৈঠক নিয়ে নামবে আর সরকার পতন হয়ে যাবে, এই প্ল্যানটা কিন্তু ওপার থেকেই আসে। তো দেখা যায় যখন ওপারে প্ল্যান আসে তখন এপারে কিছু একটা ঘটে। তো ঠিক সেভাবে ইরানের মধ্যে যে বিক্ষোভটি তৈরি হয়েছিল, প্রথমে ইরানের নিরাপত্তা বাহিনী খুব সহনশীল ছিল, তারা কারো উপর সেভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, কিন্তু বিক্ষোভকারীদের মধ্য থেকে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে বেশ সহিংস আক্রমণ করা হয়, গুলি করা হয়, বড় বড় যে ডিভাইস ব্যবহার করে তারা আক্রমণ করে। এর পরিপ্রেক্ষিতে ইরানের নিরাপত্তা বাহিনীও নিজেদের রক্ষায় পাল্টা আক্রমণ চালায়। এতে তারা নিজেরাই প্রায় শতাধিক নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছে। এই সংখ্যা গড়িয়েছে, তাহলে বিরোধী পক্ষের কত মানুষ মরতে পারে। প্রশ্ন হলো যে ইরানে যারা বিক্ষোভ করছেন এরা আসলে কারা? এখানে কয়েকটা ভাগ আছে। একটা হলো যারা অর্থনৈতিক বিভিন্ন রকম সমস্যার কারণে, অর্থনৈতিক যে মন্দা, ইরানের যে অর্থনৈতিক সংকট, এই সংকটে অনেকে রাস্তায় নেমেছে। এদের মধ্যে মূল কারণটি হলো এদেরকে হঠাৎ করে মাঠে নামানো হয় একটি দুটো রাষ্ট্রের পরিকল্পনা বা ইউরোপীয়দের সহযোগিতায়। বলা হয় যে তারা যদি রাস্তায় নামে তাহলে শাহ পেহলভির সন্তান রেজা শাহ পেহলভি তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন। এই পেহলভির খবর আপনারা জানেন যে ইরানে একসময় একটা যে উলঙ্গ রাষ্ট্র ছিল। তো সেই পেহলভির বিরুদ্ধে ইরান একটি ইসলামিক যে প্রজাতন্ত্র তৈরি করে একটা যুদ্ধের মাধ্যমে, সেটা খামেনির নেতৃত্বে। এরপর ইরান ইসলামিক প্রজাতন্ত্র হয়। সেটা শিয়াদের ক্ষেত্রটা ভিন্ন, আমরা সেদিকে আলোচনা না যাই, বাট ইসলামিক প্রজাতন্ত্র ইরান তৈরি হয়। তো সেই সরকারকে, ইসলামিক প্রজাতন্ত্র হলো অলওয়েজ ইসরায়েল আমেরিকার জন্য থ্রেট। তো তাদেরকে সরিয়ে তারা একটা পুতুল সরকার বসাতে চায়, যে পুতুল সরকার করবে না ফুসফাস, মারবে না ঢুসঢাস, একটা কথা আছে না, আমরা বাবুরাম সাপুরে কবিতা পড়েছি, এরকম। তো দখলদারদের জন্য ইরান একটি আতঙ্ক আসে, আতঙ্ক থেকে দখলদাররা ইরানের সরকার পতনের চেষ্টা করে। তারা প্রথমে টার্গেট করেছিল খামেনি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মারতে, কিন্তু পারেনি। এবং এবার তারা খামেনিকে মারতে না পেরে ব্যর্থ হয়ে তারা খামেনির পতনের জন্য শুরু করেছে। বলা হচ্ছে যে ইরানের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে পরিকল্পনা করেছিলেন প্ল্যান A, সেটি ব্যর্থ হয়ে গেছে, কারণ যারা সরকার পতনে আন্দোলনে নেমেছিলেন তাদের চেয়ে কয়েক গুণ বেশি নেমেছে সরকার টিকিয়ে রাখার আন্দোলনে। এটাই গেম চেঞ্জার হিসেবে ইরানে দাঁড়িয়ে গেছে। বিষয়টা বুঝেই বলি, ধরেন হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা, তখন আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ মাঠে নেমেছে, যুবলীগ মাঠে নেমেছে, এবং তারা কি করেছে, সেই সময়টা প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালিয়েছে। আর এতে করে আন্দোলন আরো বেগ পেয়েছে, আন্দোলন আরো বিক্ষিপ্ত আকার ধারণ করেছে। আর এক্ষেত্রে এখানে সেটি হচ্ছে না। এখানে যে ঘটনাটি ঘটছে সেটা পুরো উল্টো। কারণটা হলো যে ইরানকে রক্ষায় সরকার পক্ষের লোক মাঠে নেমেছে, অর্থাৎ যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে, যারা মানুষকে মারছে, সশস্ত্র হামলা করছে। বিক্ষোভকারী তো সশস্ত্র হামলা করবে না, তাদের কাছে উন্নত অস্ত্র চলে এসছে, নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি করছে, থানা উড়িয়ে দিচ্ছে, হাসপাতালে আগুন দিচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে। এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নাকি এটা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন? এটিকে শনাক্ত করার পর ইরানকে কয়েকটি রাষ্ট্র একসাথে সহযোগিতা করে, এর মধ্যে তুরস্ক অন্যতম, যার ফলে ইরান কিছুটা হালে পানি পায়। এবং ইরানের খামেনি সরকার
তারা এই সরকারের পক্ষে সকল জনগণকে মাঠে নামার আহ্বান করেন এবং দেখা যায় এই আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রায় 6 থেকে 10, সংখ্যাটা একদম কনফার্ম বলা যাচ্ছে না, 6 থেকে 10 লক্ষ মানুষ রাজপথে নেমে আসে এবং এই মানুষের স্রোতে যারা সরকার পতনের আন্দোলন করছিল বা আমেরিকা ইসরায়েলের পক্ষে মাঠে নেমেছিল তারা ঘরে ঢুকে গেছে। একদম গেম চেঞ্জ করে দিয়েছে ইরানের খামেনি সরকার। পাশাপাশি ইরানের দেশপ্রেমিক জনতা রাষ্ট্রের রক্ষা অর্থাৎ রাষ্ট্রকে রক্ষায় তারা এই কাজটি করছে। ইরানের মধ্যে বলা হচ্ছে যে এই সরকার বিরোধী আন্দোলনে ইরানের সরকারের পক্ষে মানুষ নামার আরেকটি কারণ আছে, কারণ বিগত সময় দখলদাররা ইরানে ব্যাপক আক্রমণ করে ইরানকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মানুষ মেরেছে এবং সেখানে ইরান দখলদার বাহিনীকে প্রতিউত্তর দিয়ে প্রতিঘাত করে বিজয় পেয়েছে, যে কারণে ইরানে খামেনি সরকারের জনপ্রিয়তা বেড়েছে এবং ইরানের বহু মানুষ বুঝে গেছে যে এই রেজিম চেঞ্জ ঘটার মূল কারণ হলো ইরানকে তাদের পকেটে আটকানো। ইরান তো একটা ঐতিহাসিক দেশ, 1000 বছরের ইতিহাস তাদের, তারা কখনো হার মানেনি কারো কাছে। তো সেই জাতি নিজেদেরকে ইসরায়েল বা আমেরিকার হাতে তুলে দেবে এটি ইরানিরা মানতে পারছে না। তাই এবার ইরানিরা যারা খামেনিকে পছন্দও করে না বা যারা সুন্নি তারাও মেরেছে, কারণ তারা জানে এই দেশটিকে তারা দখল করলে সিরিয়া বানিয়ে ফেলবে, আফগানিস্তান বানিয়ে ফেলবে, একটা ধ্বংসস্তূপ তৈরি করবে। যে কারণে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে এবং দলে দলে মানুষ এখন রাজপথে নামছে। আর তখনই ট্রাম্প এবং নেতানিয়াহুর গলা শুকিয়ে গেছে। নতুন করে ট্রাম্প বলছেন যে আমরা প্রথমে ট্রাম্প কি বলেছিল যে জনগণের উপর যদি ইরান কোনো আক্রমণ চালায় তাহলে আমেরিকা সেখানে সামরিক বাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার মতো আমেরিকা ইরান দখল করবে, অর্থাৎ এই সরকার পতন ঘটাবে। তারা তাদের সামরিক বাহিনী ব্যবহার করবে আরেকটি দেশের স্বাধীন রাষ্ট্রে। কে বলছে? আমেরিকা। আজকে নতুন করে ট্রাম্প বলছে যে তাদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ তিনি পিছু হটছেন মিস্টার ট্রাম্প সাহেব। এদিকে মিস্টার নেতানিয়াহু চাইছেন ট্রাম্প যেন যুদ্ধটা শুরু করেন, তাই নানানভাবে ট্রাম্পকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন। কিন্তু ট্রাম্প একটু চিন্তা করছেন যে ইরানের বিরুদ্ধে লড়াইটা করে আমি টিকে থাকতে পারবো কিনা বা এখানে আমার লাভ কতটুকু ক্ষতি কতটুকু। কারণ সাম্প্রতিক যখন ইরান ইসরায়েল লড়াইটা হয় তখন আমরা জেনেছি যে ইরানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে আমেরিকা যে বোম্বিং করেছিল B-2 বোম্বার্সের মাধ্যমে, আপনারা দেখেছেন। এর পরে প্রতি উত্তরে ইরান কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বৃহৎ মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সবচেয়ে বড় আল উদাইদ যে ঘাঁটি, সে আল উদাইদে ইরান পাল্টা আক্রমণ করে এবং সেই আক্রমণে আমেরিকার গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্ককে ধ্বংস করে দেখা ইরান। তার মানে ইরান আমেরিকাকে ছাড় দেয়নি। পাশাপাশি ইরান প্রক্সি ব্যবহার করে ইয়েমেন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় যে পরিমাণ আমেরিকান জাহাজে আক্রমণ করেছে, আমেরিকার এই ভয়টি আছে যে ইরান আক্রান্ত হলে ইরান তার প্রক্সি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তার প্রত্যেকটি ঘাঁটিতে আক্রমণ করবে। পাশাপাশি ইরানের রাষ্ট্রভাবে আজকে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে যদি আমেরিকা কোনোভাবে ইরানে আগ্রাসন চালায় বা সামরিক অভিযান চালায় তাহলে মধ্যপ্রাচ্যে একটি ঘাঁটিকে অবশিষ্ট রাখবে না ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির কথা বলছি, একটাকে অবশিষ্ট রাখবে না এবং আমেরিকা ইরানের টার্গেটের রূপ নেবে, এই বিষয়টি স্পষ্ট করে দেয় ইরান। এখন আমেরিকা যোগ বিয়োগ করতে বসে গেছে যে ইরান কি করবে, ইরান কি শুধু কথার মধ্যে আটকে থাকবে নাকি ইরান প্রতি উত্তর দেবে, এই বিষয়টি নিয়েও আমেরিকা এখন চিন্তা ভাবনা করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সেনা ঘাঁটি বা সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন, অস্ত্র মোতায়েনের যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলোতে আমরা ট্রাম্পের সুর নরম দেখেছি। ট্রাম্প বলছেন যে তারা বিক্ষোভকারীরা যদি রাজপথে নামে তাদেরকে সহযোগিতা করবে, আর আগে বলছে যে তারা সামরিক অভিযান চালাবে। তার মানে ট্রাম্প আবারও পিছু হটে নিজের অবস্থান ব্যক্ত করেছে, যদিও তাকে আমি বিশ্বাস করি না। সে অনেক কিছু বলে, অনেক কিছু বলে না, কিন্তু করে। তো এই পরিস্থিতিতে মিস্টার নেতানিয়াহু চিন্তা করছেন যদি ট্রাম্প সরে আসে তার পক্ষে তো এই অভিযান করার সুযোগ নেই। আবার অন্যদিকে ইরান একসাথে কয়েকটা কাজ করতেছে, কারণ ইরান বুঝতেছে যে এই কি বলে সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই যে কোনো সময় তেল আবিব যদি ইরানে আক্রমণ করে বসে সেক্ষেত্রে ইরান কি করবে। তাই ইরানের যারা প্রতিরক্ষায় যারা আছেন প্রত্যেকটি সামরিক বাহিনী বলি কিংবা IRGC বলি প্রত্যেকটি বাহিনীকে সর্বোচ্চ অ্যালার্ট রাখা হয়েছে। ইরানের কয়েকটি সূত্র দাবি করছে যে ইরানের সাথে তুরস্ক তাদের গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে, অর্থাৎ দখলদাররা ইরানে আক্রমণ করবে কি করবে না অথবা তাদের অন্য কোনো প্ল্যান আছে কিনা এই তথ্যগুলো তুরস্কের মাধ্যমে ইরানে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ তুরস্ক এই তথ্যগুলো সঠিকভাবে ইরানকে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এরদোয়ানের তুরস্কের সাথে খামেনির ইরানের কিছু অভ্যন্তরীণ বিষয় আলাপও হচ্ছে এমন তথ্য পাওয়া গেছে এবং তুরস্ক স্পষ্ট খামেনিকে আশ্বস্ত করেছে যে ইরান যদি বহিঃশত্রুর আক্রমণে আক্রান্ত হয় তুরস্ক তাদের পাশে দাঁড়াবে, অর্থাৎ প্রকৃত বন্ধুর পরিচয়টা তুরস্ক দিচ্ছে ইরানকে। এই সময়টিতে এখন নতুন করে আবারও আওয়াজ তৈরি হচ্ছে যে ট্রাম্প তার বাহিনীকে দিয়ে আরেকটা বড় আন্দোলন করার চেষ্টা করছেন এবং ট্রাম্প সেখানে বলে দিয়েছেন এই আন্দোলনে যদি জনগণ কোনো বড় পদক্ষেপ নেয় তারা সহযোগিতা করবে।
আর ইরান বা খামেনি সরকার সরকার পক্ষের শক্তিকে মাঠে নামিয়ে এখন সরকার বিরোধীদের খেদানোর কাজটি করছে, আর এতে করে তিনি ফল পেয়েছেন। এক কথা, ইরানের সরকার পতনের যে বিষয়টি আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে, বলা যায় ইরানের জন্য এটি একটি সুখের খবর। দ্বিতীয় যে বিষয়টি, এই খেলায় যদি দখলদাররা পরাজিত হয়, নেতানিয়াহু বা ইসরায়েল পরাজিত হয়, সেক্ষেত্রে ইরান তার নেক্সট পদক্ষেপ কি নেবে, অথবা শিগগিরই এরকম আন্দোলন আর সম্ভব হবে কিনা, অথবা প্ল্যান বি সি ডি কি হতে পারে, এগুলো নিয়েও দুই রাষ্ট্রের মধ্যে, দখলদার ভার্সাস ইরানের মধ্যে অনেক রকম কাজ চলছে বা খেলা চলছে। পাশাপাশি আমেরিকা নিজে দাবি করছে ইরানের সাথে তারা ব্যাক চ্যানেলে কথা বলছে। দেখেন, একদিকে তারা বলছে এটা করো, ওটা করো, ওটা করো, সেটা করো। পাশাপাশি ট্রাম্প বা মার্কিন প্রশাসন ব্যাক চ্যানেলে, পর্দার অন্তরালে ইরানের সাথে যোগাযোগ করছে। এটি ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি ইরানও বলছে তাদের সাথে আমেরিকা কথা বলছে। তার মানে ইরানের সাথে আমেরিকা কথা বলছে, অর্থটা কি বুঝলাম? আমেরিকা বোঝার চেষ্টা করছে আসলে ইরান কি করতে চায় বা আমেরিকা কি পদক্ষেপ নিলে ইরান কত দূর যাবে। ইরান সেক্ষেত্রে আমেরিকাকে বলে দিয়েছে যে যদি সরকার পতনের কোনো বড় পদক্ষেপে আমেরিকা জড়ায় বা কোনো সামরিক বাহিনী ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে এনে, সেক্ষেত্রে ইরান আমেরিকার সাথে পূর্বে সকল রেকর্ড ভেঙে যে কাজটি করা উচিত, অর্থাৎ পূর্বে ইরান যতটুকু নিজেকে সংযত রেখেছে সেটা রাখবে না। ইরান বলছে তাদের 40 বছরের ইসলামী প্রজাতন্ত্রের যে ইরান, সেটাকে কখনো কোনোভাবে ওই দখলদার শক্তির হাতে ছেড়ে দেবে না। ইতিমধ্যে ইরান তার প্রতিবেশী এবং তার মিত্র, সেটা হোক রাশিয়া, হোক সেটা চীন, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা শুরু করেছে। আমরা এক বাক্যে বলতে পারি ইরান তার বিপদ থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। আর ইরানের জনগণকে মনে রাখতে হবে, নিজের রাষ্ট্রের বর্গীকে এনে কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না। পূর্বে যারা এই কাজগুলো করেছে, অর্থাৎ নিজের দেশে অন্যকে ডেকে এনে, শেখ হাসিনার মতো ডেকে এনে যারা এই ভুল করেছে, তারা সেই ভুলের মাসুল দিয়েছে। এই ভুলটি ইরানের জনগণ করবে কিনা সেটা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।